গাজায় ইসরায়েলি হামলায় আরও ৮০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫০,৩৫০ ছাড়িয়ে গেছে। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ১৫ জন জরুরি সহায়তা কর্মী নিহত হওয়ার ঘটনায় হামাসকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র। এদিকে লেবাননের রাজধানী বৈরুতে বোমা হামলা চালিয়ে কমপক্ষে ৩ জনকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। গাজাবাসীর দিনগুলোকে নরকে পরিণত করেছে ইসরায়েলের বোমারু বিমান। সেখানকার একটি আবাসিক ভবনে বিমান হামলায় নারী শিশুসহ একই পরিবারের সব সদস্য নিহত হয়েছেন। আবার আল জাজিরার খবর বলছে, দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলের আরেক হামলায় ফিলিস্তিনি সাংবাদিক মোহাম্মদ সালে আল বারদাউইল, তার স্ত্রী ও ৩ সন্তান মারা গেছেন। এসবের মাঝেই রাফা শহর খালি করে দিতে বলেছে ইসরায়েল। সেখানকার সব মানুষকে সরে যেতে বলেছেন তেল আবিবের সেনা মুখপাত্র। গাজার ২০ লাখ মানুষকে প্রতিবেশী দেশগুলোতে স্থানান্তরের যুক্তরাষ্ট্রের পরিকল্পনার বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানিয়েছে হামাস। সংগঠনটির সিনিয়র কর্মকর্তা সামি আবু জুহরি একটি বিবৃতিতে বলেন, ট্রাম্পের এই নিষ্ঠুর পরিকল্পনা গণহত্যা এবং দুর্ভিক্ষের শামিল। এদিকে গত সপ্তাহে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ১৫ জন জরুরি সহায়তা কর্মী নিহত হওয়ার ঘটনায় হামাসকে দায়ী করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। তিনি বলেন, হামাস দীর্ঘদিন ধরে বেসামরিক অবকাঠামোর অপব্যবহার করছে এবং নিজেদের রক্ষার জন্য এটি ব্যবহার করছে। ফলে মানবিক সহায়তা কর্মীরা সংঘাতের মধ্যে পড়ে যাচ্ছে। তবে এই দাবি অস্বীকার করেছে হামাস। নতুন করে বোমা হামলা এবং ত্রাণ সাহায্য বন্ধ করে দেয় গাজায় ১০ লাখ শিশু ভয়ঙ্কর বিপদে পড়েছে বলে জানিয়েছে ইউনিসেফ। বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধবিরতি গাজার শিশুদের কাছে আশার আলো নিয়ে এসেছিল, তবে সেই শিশুরা আবার নতুন করে ভয়ঙ্কর সহিংসতার চক্রের মধ্যে পড়েছে। এদিকে লেবাননের বৈরুতে হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে অন্তত ৩ জন নিহত হয়েছেন। সেনাবাহিনী জানিয়েছে, তারা বৈরুতের একটি ভবনে হামলা চালিয়েছে এবং হিজবুল্লাহর একজন সদস্য সেই ভবনে ছিলেন। তাদের দাবি, এই সদস্য ইসরায়েলে হামলা চালাতে হামাসকে সাহায্য করছিল। তবে হিজবুল্লাহর পক্ষ থেকে এখনও কোনো কিছু জানানো হয়নি। মনিরুজ্জামান বাবু, ৭১। ইসরায়েলের ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ পদত্যাগ করেছেন। বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের জোটগত বিরোধের মধ্যেই নিজের পদ ছাড়লেন তিনি। পদত্যাগের পর স্মোট্রিচ ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে তার আসনে ফিরে আসবেন। সেখানে তিনি তার নেতৃত্বাধীন অতি ডানপন্থী রিলিজিয়াস জায়নিজম পার্টির আইন প্রণেতা হিসেবে দায়িত্ব পালন করবেন। নেসেট সদস্য জোভি সুটের পুনর্বহাল নিয়ে জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভিরের সঙ্গে মতবিরোধের জের ধরে তিনি পদত্যাগ করেছেন। গত কয়েক মাস ধরেই গুরুত্বপূর্ণ নিয়োগ এবং নীতি নিয়ে জোটের মধ্যে ফাটল দেখা দিয়েছে। গাজা ইসরায়েলি হত্যাযজ্ঞ শুরু হওয়ার পর থেকে স্মোট্রিচ সকল ধরনের যুদ্ধবিরতির উদ্যোগের বিরোধিতা করে আসছিলেন। তিনি বলেছিলেন, যে কোনো ধরনের যুদ্ধবিরতি হলে তিনি পদত্যাগ করবেন। যুক্তরাষ্ট্র ইরানে বোমা হামলা চালালে কঠোর প্রতিশোধমূলক জবাব দেওয়ার হুমকি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করা না হলেও পরোক্ষ আলোচনা চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এদিকে সোমবার আবারও তেহরানকে পরমাণু চুক্তিতে সম্মত হওয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। পরমাণু চুক্তিতে ইরান রাজি না হলে তেহরানে বোমা হামলা চালানোর যে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তাতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা বেড়েই চলেছে। সোমবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বোমা হামলার হুমকি বাস্তবায়ন করলে যুক্তরাষ্ট্র কঠোর প্রতিশোধমূলক জবাব পাবে। ঈদ উল ফিতরের নামাজের পর দেশবাসীর উদ্দেশ্যে দেয়া এক বক্তব্যে এমন কথা বলেন খামেনি। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শত্রুতা সবসময় ছিল। তারা আমাদের আক্রমণের হুমকি দিচ্ছে, যেটা সম্ভব বলে মনে করি না। তবে যদি তারা কোনো ধরনের দুষ্কর্ম করে, তাহলে অবশ্যই কঠোর প্রতিশোধমূলক জবাব পাবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক টুইট বার্তায় ট্রাম্পের বক্তব্যের নিন্দা জানিয়ে লেখেন, একটি স্বাধীন রাষ্ট্রের বিরুদ্ধে প্রকাশ্যে বোমা হামলার হুমকি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার মূলনীতির প্রতি গুরুতর অবমাননা।
একই দিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান, তেহরান ওয়াশিংটনের সাথে সরাসরি আলোচনায় যাবে না, তবে সর্বোচ্চ নেতা খামেনির নির্দেশ অনুযায়ী পরোক্ষ আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত। এরই মধ্যে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বলেন, ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো চুক্তি না করলে দেশটির পণ্যের উপর আরও শুল্ক আরোপ করার বিষয়ে চিন্তা করা হবে। এ সময় তিনি সরাসরি হামলার হুমকি না দিলেও আবারও একই ধরনের ইঙ্গিত দেন। আমি একটি চুক্তির পক্ষে, সেটি না হলে পরিণতি কি হবে সেটা আমি মনে করি সবাই জানে। এমন কিছুই মঙ্গলজনক হবে না, আমি সেটা চাইও না। প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালে ট্রাম্প 2015 সালের চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিষেধাজ্ঞা আরোপ করে, অথচ চুক্তির আওতায় ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর কঠোর সীমাবদ্ধতার বিনিময়ে নিষেধাজ্ঞা থেকে রেহাই পায় তেহরান। সৃষ্টি ঘটক, ৭১। শক্তিশালী ভূমিকম্পে মিয়ানমারের মৃতের সংখ্যা বেড়ে 2056 জনে পৌঁছেছে। আহত হয়েছে আরও 3900 জন। এই বিপর্যয়ের পর এক সপ্তাহের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। দেশটির সরকারি মুখপাত্র মেজর জেনারেল জাও মিন তুন জানান, মান্দালয় অঞ্চলে 270 জন নিখোঁজ রয়েছেন। সেখানে ভূমিকম্পে মসজিদ, সেতু এবং বিমানবন্দর সহ বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, আসলে ভূমিকম্পে নিহত ও আহতের প্রকৃত সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি হতে পারে। তবে টেলিযোগাযোগ ব্যবস্থা বিকল হয়ে যাওয়ায় অনেক অঞ্চলের ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ সম্পর্কে খুব কমই জানা যাচ্ছে। ক্ষতিগ্রস্ত হাসপাতালগুলো রোগীতে ভরে গেছে। স্থানীয়রা জানিয়েছে, রাস্তায় পচা মৃতদেহের দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। এদিকে উদ্ধারকারীরা জানিয়েছেন, ভূমিকম্পের কারণে ক্ষতিগ্রস্ত অবকাঠামো ও চলমান ভূমিধস উদ্ধার কার্যক্রমকে আরও জটিল করে তুলছে। গত শুক্রবার 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মিয়ানমারের ব্যাপক প্রাণহানি ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় তীব্র মানবিক সংকটে পড়েছে দেশটি। মিয়ানমারের ত্রাণ সহায়তার প্রয়োজন প্রতি ঘন্টায় বাড়ছে বলে জানিয়েছেন রেড ক্রস কর্মকর্তারা। অবশ্য ত্রাণ সহায়তা নিয়ে এরই মধ্যে এগিয়ে আসতে শুরু করেছে বিভিন্ন দেশ। সৃষ্টি ঘটকের আরও একটি প্রতিবেদন। ৬৫ ঘন্টারও বেশি সময় আটকা থাকার পর সোমবার মিয়ানমারের মান্দালয় শহরের একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে অন্তঃসত্ত্বা এক নারীকে জীবিত উদ্ধার করে চীনের উদ্ধারকারীরা। এতে নতুন করে আশার আলো জাগে নিখোঁজদের স্বজনের মাঝে। অনেকেই দুর্যোগের পর থেকেই অপেক্ষা করছেন হারানো স্বজনদের ফিরে পাওয়ার আশায়। বিদেশি উদ্ধারকারী দলগুলো মিয়ানমারের দ্রুততার সাথেই উদ্ধার কাজ পরিচালনা করছে। মিয়ানমার রেড ক্রস জানিয়েছে, স্বেচ্ছাসেবকরা প্রাথমিক চিকিৎসা প্রদান করছে এবং কম্বল, ত্রিপল ও স্বাস্থ্য সামগ্রীর মতো জরুরি সহায়তা বিতরণ করছে। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, ধ্বংসযোগ্য, ব্যাপক এবং মানবিক সহায়তার চাহিদা প্রতি ঘন্টায় বাড়ছে। ভূমিকম্প আঘাত হানার অনেকটা সময় পেরিয়ে গেছে। এতে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়াদের জীবিত উদ্ধার হওয়ার সম্ভাবনা কমে আসছে। এরই মধ্যে আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট ফেডারেশন এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক আলেকজান্ডার ম্যাথিউ বলেছেন, এটি কেবল একটি দুর্যোগ নয়, একটি জটিল মানবিক সংকট। এ অবস্থায় তিনি মিয়ানমারে জরুরি সহায়তা পাঠানোর জন্য বিশ্ব নেতাদের আহ্বান জানিয়েছেন। এদিকে জুম্মার নামাজের সময় মিয়ানমারে ভূমিকম্পটি আঘাত হানায় সে সময় মসজিদে নামাজ আদায় করছিলেন বহু মুসল্লি। এ ভূমিকম্পে মসজিদ ভেঙে অন্তত 7 শতাধিক মুসল্লির মৃত্যুর খবরও নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। হাজারো মানুষের মৃত্যুতে দেশটিতে সপ্তাহব্যাপী জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। সৃষ্টি ঘটক, ৭১। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপ রাষ্ট্র টোঙ্গায় 7.1 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। ভূমিকম্পের পর এই দ্বীপ রাষ্ট্রে সুনামি সতর্কতা জারি করেছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS। তবে ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি। USGS জানিয়েছে, স্থানীয় সময় সোমবার ভোরের দিকে দ্বীপের মূল ভূখণ্ডে প্রায় 100 কিলোমিটার উত্তর পূর্বে এই ভূমিকম্প আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে 16 কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। এই ভূমিকম্পের প্রভাবে টোঙ্গা উপকূল থেকে 300 কিলোমিটার এলাকা পর্যন্ত শক্তিশালী সুনামি বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে USGS। এতে টোঙ্গা এবং এর পাশের নিউ দ্বীপের বাসিন্দাদের সমুদ্র তীরবর্তী এলাকায় অবস্থান না করার এবং নিচু ভূমিতে থাকা বাসিন্দাদের উঁচু জায়গায় আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ভারতের দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা এলাকায় পটকা বানানোর সময় বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে 7 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 4 শিশু রয়েছে। রায়পুরের তৃতীয় ঘেরি এলাকার বণিক পরিবারে এই ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বংশ পরম্পরায় দীর্ঘদিন ধরে পটকা বানাতো এই পরিবার। পটকা তৈরির লাইসেন্সও তাদের ছিল। সোমবার রাতে আচমকা বিকট শব্দে বিস্ফোরণ ঘটে ও আগুন ছড়িয়ে পড়ে। পরে আগুন নেভানোর সময় আরও কয়েকটি বিস্ফোরণ ঘটে। স্থানীয়রা জানায়, বাড়িতেই পটকা মজুদ ছিল। সেখান থেকে অগ্নিকাণ্ড ও গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। ওই বাড়ির ভেতরে আরও কিছু মানুষ আটকে থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পবিত্র ঈদ উল ফিতরের আনন্দময় উৎসব উপলক্ষে বাংলাদেশের জনগণ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার স্থানীয় সময় রাতে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে। শুভেচ্ছা বার্তায় নরেন্দ্র মোদী পবিত্র রমজান মাসের সমাপ্তি উপলক্ষে প্রধান উপদেষ্টা সহ বাংলাদেশের জনগণকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, পবিত্র এই মাসে ভারতের 20 কোটি মুসলিম ধর্মাবলম্বী বিশ্বের অন্যান্য দেশের মুসলমান ভাই বোনদের সাথে রোজা ও ইবাদতে অতিবাহিত করেছেন। শুভেচ্ছা বার্তায় নরেন্দ্র মোদী আরও বলেন, ঈদ উল ফিতর কৃতজ্ঞতা ও ঐক্যের প্রতীক। তিনি শুভেচ্ছা বার্তায় ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বের বন্ধন আরও সুদৃঢ় হওয়ার প্রত্যাশার কথা জানিয়েছেন। দর্শক, এই ছিল আজকের আয়োজনে। কাল একই সময় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১ সাথে।